কলম এমন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস যার প্রয়োজন রয়েছে সবখানে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস, আদালত, বাড়িতে, দোকানে, বাজারে সহ সব জায়গাতেই কলম একটি অতি গুরুত্বপূর্ণ বস্তু। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে কলমেও। প্রযুক্তির উৎকর্ষে হাতে হাতে মোবাইল কিংবা ল্যাপটপ, কম্পিউটার অনেকটাই কলমের কাজ করে দিচ্ছে। তা বলে কলমের চাহিদা প্রয়োজন এতটুকু কিন্তু কমেনি। নিত্য প্রয়োজনীয় এই কলম কিন্তু একদিনেই আবিষ্কার হয়নি। এর আবিষ্কারের পিছনে আছে এক বিস্তৃত ইতিহাস। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কলমের ইতিহাস প্রায় ৫,০০০ বছরের পুরনো। ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা সর্বপ্রথম কলম ব্যবহার শুরু করে। সে সময় অবশ্য আজকের মতো মসৃণ কোনো কাগজ ছিল না। সে সময় লেখালেখি করা হতো বিভিন্ন গাছের পাতা, বাকল এবং পশুর চামড়ার উপর। কলম হিসেবে তারা ব্যবহার করত নলখাগড়া, সর বা বেনু, বাঁশের কঞ্চি অথবা ফাঁপা খণ্ড। এসব খণ্ড কলমের মতো করে কেটে সুচালো করা হতো। সুচালো অংশটির কালির মধ্যে চুবিয়ে লেখা হতো। কালিও ছিল বিভিন্ন গাছের রস এবং বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান দ্বারা প্রস্তুত। নলখাগড়া জাতীয় কলমের ব্যবহার চলে বহুকাল। দীর্ঘকাল পর প্রায় ৫ শতকের দিকে এসে কঞ্চি বা নলখাগড়ার জায়গা দখল করে পাখির পালক। রাজহাঁসের পালক ছিল সে যুগের কলম তৈরির প্রধান উপকরণ। পালকের মাথা সূক্ষ্মভাবে সুচালো করা হতো যাতে লিখতে সুবিধা হয়। এবার আসি পেনের আবিষ্কারের ইতিহাস। আদিম যুগে মানুষ যখন পাহাড়ের গুহায় বসবাস করত, তখন মনের ভাব প্রকাশের জন্য গুহার দেয়ালে কোনো সূক্ষ্ম জিনিস দিয়ে ছবি আঁকত বা হিজিবিজি কাটত। আবার অনেক সময় গাছের পাতার রস বা শিকারের রক্ত দিয়ে আঁকিবুকি কাটত। তার অনেক শতাব্দী পর মানুষ যখন কিছুটা সভ্য হতে শুরু করলো, তখন কাদা মাটির পাটায় বা নরম পাথরে লেখা শুরু করে। ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা সর্বপ্রথম কলম আবিষ্কার করে। তারা একটি কাঠের ডগায় তামার নিবের মতো বা ধাতব কিছু একটা পরিয়ে লেখা শুরু করে। প্রায় ৪,০০০ বছর আগে রীতিমতো লেখালেখি শুরু করে দিয়েছিল গ্রিকরা। তারা কলম তৈরি করত হাতির দাঁত বা এ জাতীয় কিছু দিয়ে, যার নাম ছিল স্টাইলাস। সেজন্য এখনও লেখার ধরনকে স্টাইল নামে অভিহিত করা হয়। এদিকে মধ্যযুগের পর যখন কাগজ শিল্পের ব্যাপক উন্নতি হলো, তখন পাখির পালকের ব্যাপক ব্যবহার শুরু হয়। প্রাচীনকালের এমন অনেক কলম রয়েছে যা এখন শুধুমাত্র জাদুঘরেই শোভা পায়। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু কলম সম্পর্কে। যেমন এক হচ্ছে স্টাইলাস। স্টাইলাস ছিল এক ধরনের ব্রোঞ্জের শলাকা বিশেষ। অনেক সময় ব্রোঞ্জের শলাকাটি হাতির দাঁতের সাথে সংযুক্ত করে এই জাতীয় কলম তৈরি করা হতো। ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম ছিল স্টাইলাস। সেই জন্য বর্তমানে লেখার ধরনকে স্টাইল বলা হয়। ইতিহাস থেকে জানা যায় যে স্বয়ং জুলিয়াস সিজার এই কলম ব্যবহার করতেন। এই কলম দ্বারা তিনি কাসকাকে আঘাত করেছিলেন। প্রায় ৪,০০০ বছর আগে গ্রিকরা এই কলম ব্যবহার করত। এবার আসি খাগের কলম। খাগড়া এক ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ। এটিকে অনেক সময় নলখাগড়া বলা হয়ে থাকে। এই খাগড়ার একদিকে সরু করে কেটে এই কলম তৈরি করা হতো। এই কলমের দৈর্ঘ্য ছিল ৫ থেকে ৬ ইঞ্চি। এর লিখন পদ্ধতি অনেকটা কুইলের মতো। এর মাঝের ফাঁকা অংশে কালি ভরা হতো। একবার কালি ভরলে বেশ কয়েক পৃষ্ঠা অনায়াসে লেখা যেত। সেই সময় খাগের কলমেরও বিভিন্ন রকম প্রকার ছিল। এবার আসি বন গাছের কলম। খাগড়া বা নলখাগড়া এক ধরনের উদ্ভিদ যার আকৃতি অনেকটা বাঁশের কঞ্চির মতোই। সাধারণত একটি বনে জন্মাতো বলে একে বন খাগড়া বলা হতো। আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচুর নলখাগড়া জন্মায়। একসময় বন গাছের দ্বারা তৈরি এই কলম ব্যবহার করা হতো।
এই খাগড়ার মাঝে কোনো ফাঁকা অংশ নেই, এক ধরনের শোষক বস্তু দ্বারা পরিপূর্ণ থাকত। সেই জন্য বন কলম কিছুক্ষণ কালির দোয়াতে চুবিয়ে রাখলে এটি কালি শোষণ করে রাখতে পারত। এটির কাণ্ড ফাঁপা, অনেকটার এখনকার বিভিন্ন রঙের খাতায় দাগ টানার জন্য যে কলম আমরা ব্যবহার করি তার ভিতরে স্পঞ্জের শীষের মতো বলে সহজে কালি শুষে নিত। এরপর সেটা দিয়ে লেখালেখি করা হতো। কালি শেষ হয়ে গেলে পুনরায় দোয়াতে চুবিয়ে নেওয়া হতো। এবারে আসি বাঁশের কঞ্চির কলম। কলমের বিবর্তন ইতিহাসে এমন একটি সময় ছিল যখন বাঁশের কঞ্চি দিয়েও কলম তৈরি করা হতো। বাঁশের কঞ্চির কলমের ব্যবহার ছিল বন কলমের সমসাময়িক কালে। এর ব্যবহার অল্প কিছুকাল আগেও চোখে পড়ত। বাঁশের কঞ্চিকে 5 থেকে 7 ইঞ্চি লম্বা করে কেটে এর এক প্রান্ত তীক্ষ্ণভাবে সূচালো করা হতো। কঞ্চির মাঝখানে ফাঁকা অংশ খালি ভরে লেখালেখি করা হতো। কালি শেষ হয়ে গেলে আবার পুনরায় কালি ভরে নেওয়া হতো। এবারে আসি কুইল বা পালকের কলম। পাখির পালক একতারা তৈরি কলমকে কুইল বলা হয়। সাধারণত রাজহাঁস কিংবা বড়সড় পাখি টানার পালক দ্বারা এ ধরনের কলম তৈরি করা হয়। নিপ কলম এবং ঝর্ণা কলম আসার আগে কুইল ছিল সবচেয়ে জনপ্রিয়। এই কলম তৈরির উদ্দেশ্যে বসন্তের সময় পাখির ডানার শেষ দিকে 5 থেকে 6টি পালক তুলে নেওয়া হতো। সাধারণত পাখির বাম ডানার পালক বেশি ব্যবহার হতো, কারণ এগুলো বাম দিক থেকে বাইরের দিকে একটু বাঁকানো থাকে, যার কারণে ডান হাতি লেখকদের জন্য ব্যবহার করা সহজ হতো। পালকের মাঝখানে যে ফাঁকা অংশ থাকে সেটা কালিদানি হিসেবে কাজ করে। কৈশিক পরিচালন প্রক্রিয়ায় কালির পরিচালন হতো। কুইল বা পাখির পালকের কলম মধ্যযুগের বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। মধ্যযুগে পার্চমেন্ট বা চামড়ার কাগজের উপর এই কলম দ্বারা লেখা হতো। পালকের কলম বা কুইল আসার পরে খাগড়া কলমের ব্যবহার বেশ কমে আসে। এরপর এক পর্যায়ে নল খাগড়ার কলম বিলুপ্ত হয়ে যায়। কুইলের বেশ কিছু সমস্যা ছিল। 1 সপ্তাহ পর পর এই কলম পাল্টানোর প্রয়োজন হতো এবং এটি তৈরি করতে বেশ সময় এবং শ্রম লাগত। তাছাড়া দক্ষ ব্যক্তি ছাড়া সবাই এটি তৈরি করতে পারত না। দামি রূপো বা তামার কালের পাত্রের সাথে ময়ূরের কলম শোভা পেত রাজা বাদশাহদের দরবারে। কয়েক দশক আগেও অফিস আদালত এবং অভিজাত শৌখিন ব্যক্তিদের ঘরে শোভা পেত এই পালকের কলম, কিন্তু এখন আর তেমনটা দেখা যায় না। আচ্ছা, এবারে আসি নিপ কলম। সাধারণত একটি ধাতব নিপ কাঠের হাতলের সাথে লাগিয়ে এই কলম তৈরি করা হতো। এর নিপটি দেখতে ঝর্ণা কলমের মতোই, তবে এতে কালি জমা রাখার কোনো ব্যবস্থা ছিল না। কালদানি বা থাকার কারণে প্রতিবার লেখার পূর্বে এটি কালির পাত্রে চুবিয়ে নিতে হতো। ঝর্ণা কলমের তুলনায় এই কলমের সুবিধা হলো এই কলম দিয়ে ঘন কালি এবং ধাতব কালি ব্যবহার করা যায়। ঝর্ণা কলমে ঘন কালি ব্যবহার করলে জমে গিয়ে সেটি আটকে যায়। কিছু কিছু ক্ষেত্রে এখনও নিপ কলমের ব্যবহার দেখা যায়। প্রধানত ক্যালিওগ্রাফি, অলঙ্করণ ও কমিক্স আঁকার ক্ষেত্রে এই কলম ব্যবহার করা হয়। এবারে আসি কালির কলম। সাধারণত এশীয় লিপিবিদদের মধ্যে ঐতিহ্যগতভাবে এই কলম ব্যবহার করার প্রচলন দেখা গিয়েছে। এই ধরনের কলমকে ব্রাশ বা ব্রুশ বলা হয়। কলমের মূল অংশটি সাধারণত বাঁশ দিয়ে তৈরি করা হতো। এছাড়া বিশেষ কিছু ক্ষেত্রে দুর্লভ উপকরণ যেমন লাল চন্দন গাছ, হাতির দাঁত, সোনা, রূপা ইত্যাদিও ব্যবহার করা হতো। কলমের শীর্ষভাগের ব্রাশটি তৈরি করা হতো বিভিন্ন পাখির পালক বা বিভিন্ন পশুর লোম দ্বারা। এককালে চীন এবং জাপানের নতুন জন্ম নেওয়া শিশুদের মাথার ঝুল দ্বারা এই ব্রুশ তৈরি করা হতো। এবারে আসি আধুনিক কলমের ইতিহাস। আধুনিক কলম তৈরির এক দীর্ঘ ইতিহাস রয়েছে। আধুনিক কালে সর্বপ্রথম 1780 সালে ইংল্যান্ডে কলম আবিষ্কৃত হয়। এরপর 1884 সালে ওয়াটারম্যান আবিষ্কার করেন ফাউন্টেন পেন। তখন এর নিব তৈরি করা হতো 14 ক্যারেট সোনা এবং ডগা তৈরিতে লাগতো ইরিডিয়াম। এরপর ইংল্যান্ড ছাড়াও বিভিন্ন দেশে
ফাউন্টেন পেন তৈরি হতে শুরু করে। বিংশ শতাব্দীতে এসে তৈরি হয় বল পয়েন্ট পেন বা বল পেন। সর্বপ্রথম বল পেন আবিষ্কার হয় 1988 সালের 30শে অক্টোবর। জন লাউড নামক একজন পত্রিকার সম্পাদক সর্বপ্রথমে কলম আবিষ্কার করেন। তবে তার এই আবিষ্কার স্বীকৃতি পায় 1943 সালে লেডিস্লাস বিরো এবং তার ভাই জর্জের হাত ধরে বল পয়েন্ট পেন বাজারকৃত হয় এবং আবিষ্কারের স্বীকৃতি পায়। এবারে আসি বল পয়েন্ট পেনের ইতিহাস। বল পয়েন্ট কলমের আবিষ্কার 19বিংশ শতাব্দীর শেষের দিকে। এ সময় 1988 সালে আমেরিকান উদ্ভাবক জন লাউড তৈরি করে ফেললেন এক বিশেষ ধরনের বল পেন। কলমের নিবের মুখে লাগালেন এক ঘূর্ণি গোলক, যা লেখার সময় অনবরত ঘুরতে থাকত এবং কালি বের হয়ে আসত। এই কলমের একটি ছোট খোপে তরল কালি রাখা হতো। সেখান থেকে কালি কলমের মাথায় নেমে আসত। মাথায় লাগানো ছিল রোলার বলটি, ওটা ঘূর্ণনের মাধ্যমে কালি সরবরাহ করত। বলা চলে জন লাউডের হাত ধরেই প্রথমবারের মতো বল পয়েন্ট কলমের ধারণা পায় মানুষ। স্রেফ বাণিজ্যিকভাবে উৎপাদনের দিকে মনোযোগ না দেওয়ায় বিশ্ব তার এই আবিষ্কারকে স্বীকৃতি দিল না। এবারে আসছি যেভাবে কাজ করে আধুনিক বল পেন। কলম নির্মাণের ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগটা বেশ লক্ষণীয়। অনবরত একই ধারায় কালি বেরোনোর প্রযুক্তি কিন্তু বিজ্ঞানসম্মত, আর এই ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে বলে এর জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। রিফিলের কালি সাধারণত কালির মতো পাতলা নয়, বরং এটি আঠালো। মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে উপরের বস্তু নিচের দিকে নেমে আসে। ঠিক সেই তত্ত্বের উপর ভিত্তি করে রিফিলের চটচটে আঠালো কালি লেখার সময় নিচের দিকে নেমে আসে, কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসতে বাধা দেয় একটি বলের মতো গোল ধাতব পদার্থ, যা থেকে সকেটের মধ্যে। লেখার সময় কলম চলতে থাকলে বলটা সকেটের মধ্যে ঘুরতে থাকে। বলের ভেতরের যে অংশে কালি থাকে, লেখার সময় তা কালি মেখে চলে আসে বাইরে। কাগজে চাপ দিলে লেখা ফুটে ওঠে। শব্দের পর শব্দ লেখা হচ্ছে, কলম এগিয়ে চলছে। কাগজের উপরে বলের যে দিক কালি লাগানো নয়, সেই অংশ ভিতরে এলে পুনরায় কালি মেখে বাইরে চলে আসে। এভাবে কোনো রূপ বাধা ছাড়াই অনবরত ঘুরতে থাকে। এর ফলে বলের মুখে মাখানো কালি শুকিয়ে যায় না। লেখা শেষ হলে এর কর্মপদ্ধতিও সমাপ্ত হলো, অর্থাৎ বলের ঘূর্ণন থেমে গেলে বাইরে কালি আসাও বন্ধ হয়ে গেল। এভাবে রিফিলের মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে কালি শুকিয়ে যাওয়ার কোনো ভয় নেই। বর্তমানে আধুনিক বল পয়েন্ট পেনগুলো ঠিক এই প্রক্রিয়াতেই কাজ করে।